আমাদের সাথে যে বিষয়টা পড়ানোর জন্য বলা হয়েছে সেটা হচ্ছে গ্রিক দর্শন, বিশেষত আজকের টপিক হচ্ছে প্রি সক্রেটিক পিরিয়ড। এর মধ্যে আমরা যেটা পড়বো থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেন্স, এনাদের দর্শন। আচ্ছা, দেখো প্রথমে যেটা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে গ্রিক দর্শনের কিছু বিশেষ বৈশিষ্ট্য। আর গ্রিক দর্শন জানতে গেলে গ্রিকের যে ভৌগোলিক পটভূমি সেটা আমাদেরকে একটু জানতে হয়। খুব সম্ভবত গ্রিস এবং রোমান সাম্রাজ্যের উত্থান ঘটেছিল একদম যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় 2000 বছর পূর্বেও। ওই জায়গাটা সমৃদ্ধ ছিল, একই সাথে আমাদের ভারতীয় সাম্রাজ্য সমৃদ্ধ ছিল। আমরা হরপ্পা সভ্যতার কথা পড়েছি, এরকম সমৃদ্ধ ছিল মেসোপটেমিয়া সুমেরীয় সভ্যতা। গ্রিসের সভ্যতা যখন খুব প্রাচীন কাল ছিল তখন তাদের সমস্ত ধারণা বা তারা যখন জগৎ এবং প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করত, সেই সমস্ত ব্যাখ্যার মধ্যে ছিল কোনো না কোনো ভাবে কোনো অলৌকিক বিশ্বাস বা কোনো অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস। মানে আমরা যেমন বলে থাকি দেবতা, ঈশ্বর, এদের মধ্য দিয়ে তারা জগৎ প্রকৃতির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করত। এটা ছিল গ্রিসের অধিবাসীদের একটা প্রধান দিক। দ্বিতীয় একটা হচ্ছে গ্রিস হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। এখানে ছোট ছোট দ্বীপ আছে এবং সেই দ্বীপ রাষ্ট্র যেমন আমরা শুনেছি এথেন্স, আলেকজান্দ্রিয়া, স্পার্টা, তারপরে মিলিশিও, এইসব প্রত্যেকটা দ্বীপ রাষ্ট্র এবং দ্বীপ রাষ্ট্রে একটার সাথে আরেকটার যোগাযোগের, একটা দ্বীপের সাথে আরেকটা দ্বীপের যোগাযোগ এবং তাদের মধ্যে যে ভিন্নতা সেগুলো কিন্তু তাদের দর্শনে পরিলক্ষিত হয়েছে। তার জন্য দেখবে আমরা পেয়েছি, দেখবে যেহেতু তোমরা এগুলো আগে পড়ে এসছো সেই জন্য বলছি, যেমন আয়োনিক সম্প্রদায় পেয়েছি, তারপরে এলিয়াটিক সম্প্রদায় পেয়েছি। এগুলো হচ্ছে তাদের বিশেষত ওই রাষ্ট্রের মানে দ্বীপ রাষ্ট্রের বিভিন্ন দ্বীপের পরিবর্তন, নগরের পরিবর্তন। এবং আগেকার যোগাযোগ মাধ্যমটা এতটা বেশি সমৃদ্ধ ছিল না বলে তাদের প্রত্যেকের মতবাদ ও ভিন্ন ভিন্ন জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে গ্রিসের প্রি সক্রেটিক পিরিয়ড, মানে প্রায় যিশু খ্রিস্টের জন্মের 600 বছর পূর্ব থেকে 400 বছর পূর্ব পর্যন্ত, মানে 600 বিসি থেকে 400 বিসি এর মধ্যে। 600 বিসি মানে এইরকম সময়ে উত্থান ঘটছে একজন বিশেষ দার্শনিক, নাম হচ্ছে থেলস। থেলস এনাকে বলা হয়ে থাকে পাশ্চাত্য দর্শনের বা আদি পাশ্চাত্য দর্শনের জনক। এর প্রধান কারণ হচ্ছে থেলসই এমন দার্শনিক যিনি প্রধানত এই অলৌকিক জগতের উৎপত্তি বিষয়ক যে সমস্ত অলৌকিক মতবাদ বা বিশ্বাস ছিল সেগুলোকে পরিহার করে একটা সুসংগত বৈজ্ঞানিক মতবাদ দেওয়ার চেষ্টা করেছেন এবং জগতের ব্যাখ্যা দেওয়ার বলে জগৎ প্রকৃতিরই কোনো না কোনো অংশের সাহায্যে তার ব্যাখ্যা দিয়েছেন। তার জন্য থেলসের দর্শন মানে থেলসকে দর্শনের জনক বলা হয়ে থাকে। তার আগে যতগুলো ব্যাখ্যা হয়েছে জগৎ কেন, যেমন আমরা ভারতীয় রীতি অনুসারে বলে থাকি দেখবে যে জগৎ কেন, মানে জগতের উৎপত্তি কিভাবে ঘটলো, কেউ বললো বরাহ তার দাঁতে করে পৃথিবীকে নিয়ে এলো, কেউ বললো শেষনাগ তার শিরে করে মানে মাথায় করে পৃথিবীকে ধারণ করলো। এই যে ব্যাখ্যাগুলো, পৌরাণিক ব্যাখ্যাগুলো প্রত্যেকটা ছিল অলৌকিক অতিপ্রাকৃত সত্তার দ্বারা ব্যাখ্যা। এর মধ্যে কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ছিল না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানে যে দৃষ্টিভঙ্গিটাকে আমরা বিশ্লেষণ করে প্রকৃত সত্যে যেতে পারি, মানে যেটা আমরা আধুনিক যৌক্তিকবাদের মত অনুসারে যাচাই করে দেখে নিতে পারি, তাদের মতবাদগুলোকে কোনোভাবে যাচাই করা যেত না। থেলসই একজন দার্শনিক যিনি এই মতবাদগুলোকে পরিহার করে একটা দার্শনিক মতবাদ দিলেন, বিজ্ঞানসম্মত মতবাদ দিলেন। এবারে প্রশ্নটা এলো তাদের কাছে এটাই, তার গ্রিক দর্শনের ওদের মূল লক্ষ্য ছিল
যে জগতের উৎপত্তি কিভাবে হয়েছে সেই বিষয়টাকে চিহ্নিত করা, মানে সেই মৌলিক বিষয়টা, মৌলিক মানে যেটা প্রথম, যাকে আর বিশ্লেষণ করা যাবে না, সেই মৌলিক বিষয়টাকে চিহ্নিত করা। থেলস সেই মৌলিক বিষয়টাকে চিহ্নিত করতে গিয়ে প্রথম পেলেন কি, সেই মৌলিক বিষয়টা হচ্ছে জল। জলই হচ্ছে জগতের মূল উপাদান। তাহলে থেলসের মধ্যে জল হচ্ছে জগতের মূল উপাদান, আর পৃথিবী হলো একটা ভাসমান চাকতি, ফ্লোটিং ডিস্ক, যা জলের উপরে ভাসমান আছে, যা জলের উপরে ভাসমান রয়েছে। এই দুটো কথা থেলসের দর্শনের মূল বাণীও বলা যেতে পারে, মূল বক্তব্য বিষয়ও বলা যেতে পারে। এবার এই দুটো বিষয়কে আমরা বিশ্লেষণ করব, যে থেলস কেন জলকে জগতের মূল বললেন, আর কেন তিনি পৃথিবীকে একটা ভাসমান চাকতি বলে বর্ণনা করলেন। আজকের দিনে আমরা প্রত্যেকে জানি পৃথিবী হচ্ছে একটা গোলাকার, ঠিক আছে, যেটা শূন্যে ভাসমান। আর উনি কি বললেন, পৃথিবী একটা ডিস্কের মতো, যেটা জলে ভাসমান। এই দুটোর কারণ কি, তার দার্শনিক দিক কি, থেলসের বক্তব্যের গুরুত্ব কি, সেগুলো আমরা প্রথমে জেনে নিই। প্রথম, থেলস জলকে কেন বলছেন। থেলসের লেখা কোনো বই নেই, থেলসের লিখিত কোনো বই, থেলস কেন, থেলস অ্যানাক্সিমেন্টের অ্যানাক্সিমেন্ট, এদের কারো লেখা কোনো বই নেই। ইভেন সক্রেটিসেরও লেখা কোনো বই নেই। তাহলে এদের সম্পর্কে আমরা জানি কিভাবে। মূলত পাশ্চাত্য দর্শনের ইতিহাস রচনার কাজ শুরু করেছিলেন, আমরা যদি বলি পূর্ণভাবে না হলেও তাদের বিভিন্ন বর্ণনার মাধ্যমে শুরু করেছিলেন, সেটা হচ্ছে অ্যারিস্টটল। প্লেটো শুধুমাত্র সক্রেটিসের বিষয়গুলোকে বর্ণনা করতে চেয়েছিলেন, কিন্তু অ্যারিস্টটল সম্পূর্ণরূপে বর্ণনা করতে চেয়েছিলেন। এই অ্যারিস্টটল এর রচনা থেকে, তার মেটাফিজিক্স এর রচনা থেকে আমরা জানতে পারি থেলসের বক্তব্য বিষয়গুলো। থেলস কেন জলকে জগতের মূল বলছেন, এ বিষয়ে অ্যারিস্টটল একটা অনুমান করছেন। থেলস কেন বলেছেন সেটার একটা অনুমান প্রসঙ্গে এটা বলেছেন যে থেলস হয়তো লক্ষ্য করেছেন যে জগতের বেশিরভাগ জায়গাতেই জলের অবস্থান রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে যেখানেই জল মানে আর্দ্রতা, সেখানেই প্রাণের অস্তিত্ব আছে। সুতরাং এই যে প্রাণ, জগতে যে প্রাণের অস্তিত্ব বা মানুষের অস্তিত্ব, তার মূলে কোনো না কোনো ভাবে আর্দ্র সত্তা। এই আর্দ্র মৌলিক বিষয় কোনটা, সেটা হচ্ছে জল। ইভেন জল আমাদের পুষ্টির কারণ, মানে আর্দ্রতা আমাদের পুষ্টির কারণ। সুতরাং জলই জগতের মূল উপাদান হওয়া উচিত। দ্বিতীয় একটা কারণ কি, দ্বিতীয় একটা কারণ অনুমান করছেন যে আমরা জানি যে জড় পদার্থের তিনটে প্রধান অবস্থা কি কি, একটা হচ্ছে তরল, কঠিন, গ্যাসীয়। জলই এমন একটা পদার্থ যেটা খুব তাড়াতাড়ির মধ্যে এই তিনটে অবস্থার রূপ নিতে পারে। আমরা জানি জলকে তুমি ঠান্ডা করলে বরফে পরিণত হবে মানে কঠিন, আবার নর্মাল টেম্পারেচারে নিয়ে এলে জল মানে তরল, আবার একে অত্যধিক উত্তপ্ত করলে এই গ্যাসীয় উপাদানে পরিণত হবে মানে বাষ্প হয়ে যাবে। এই যে জলের মধ্যে এই তিনটে অবস্থা ধারণ করার খুব দ্রুততা রয়েছে এবং সম্ভব, মানে তিনটে অবস্থায় খুব দ্রুততার মধ্যে পৌঁছে যেতে পারে, তার জন্য জলই জগতের মূল উপাদান, এইরকম অনুমানটা কিন্তু করে থাকেন। এরকম অনুমানটা কি করছেন বললাম, অ্যারিস্টটল করছেন। এবং অ্যারিস্টটলকে অনুসরণ করে আমরা যে বইগুলো থেকে জানতে পারি, সাধারণত জেলার, বার্নেট, কপলস্টন এবং গ্রিক দর্শনের ইতিহাস রচয়িতা রাসেল, এদের বইগুলো থেকে আমরা এই কথাগুলো জানতে পারি। থেলসের বিষয়ে অনুমানটা করলেন কে, সেটা হচ্ছে অ্যারিস্টটল। এরপরে আমরা যে বিষয়টা বললাম যে থেলসের এই বক্তব্য বিষয়টা আজকের দিনে আমাদের কাছে নিতান্তই নগণ্য বলে মনে হলেও থেলসের এই বক্তব্য বিষয়টা একটা বিশেষ গুরুত্ব আছে। এই গুরুত্বটা কি, আর আমরা অন্যভাবে বিশ্লেষণ করব আজকে, যেহেতু আমরা একটু আগে দিকে আসছি, আমাদের এটার উপরে কোনো নোট লিখতে হবে এরকম কোনো বক্তব্য বিষয় নেই, তাই আমাদেরকে আরেকটু আগে দিকে ভাবনা চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে কেন তিনি এরকম ভাবলেন। আমরা অ্যারিস্টটলের ভাবনাটাকে শুধু সামনে রাখবো না, আমরা নিজেরাও ভাবতে পারি যে থেলস কেন এটাকে, জলটাকে জগতের মূল উপাদান বলে এবং পৃথিবীকে ভাসমান চাকতি বলে বর্ণনা করলেন। দেখো, আমরা যখনই বললাম যে ভৌগোলিক অবস্থানটা জানা দরকার, এদের ওই আয়োনীয় বা মিলিশীয় নগরের বাসিন্দা ছিলেন থেলস, অ্যানাক্সিমেন্ডার, ম্যাক্সিমাস।
এই যে নগরগুলো বা এই যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্র গ্রিসের এই রাষ্ট্রগুলো ছিল দ্বীপ রাষ্ট্র। তারাও দেখেছে দ্বীপের মধ্যে বসবাস, হয়তো আমরা এটা অনুমান করতে পারি যে দ্বীপের মধ্যে বসবাস, আমাকেও যদি কোনো একটা নির্জন দ্বীপে রেখে দেওয়া হয়, এর আগে আমি দর্শন সম্পর্কে কোনো বই বা জগৎ সম্পর্কে, জগতের উৎপত্তি সম্পর্কে কোনো বৈজ্ঞানিক মতবাদ আমি জানি না, ঠিক আছে, আমি ওই নির্জন দ্বীপেই জন্মেছি, ওখানেই বড় হচ্ছি সম্পূর্ণরূপে। এরপরে আমার যে দার্শনিক ভাবনাগুলো আসবে, আমি অবশ্যই ভাববো কি, যে পৃথিবীটা হচ্ছে যেন একটা ফ্লোটিং ডিস্ক, মানে যেটা জলের উপর, আমি তো চারিদিকেই জল দেখতে পাচ্ছি, একটা দ্বীপের চারিদিকেই জল দেখতে পাচ্ছি, ফ্লোটিং ডিস্ক কি ভাববো, এবং ভাববো যে বেশিরভাগ অংশটাই যেহেতু জল রয়েছে, তাহলে জলটাই হবে সেই মূল উপাদান। থেলসের মতো হয়তো এই ভাবনাটা কাজ করেছিল। এবারে এর দর্শনের গুরুত্বটা কোথায়, যে থেলসের দর্শন আজকের দিনে মিথ্যা প্রতিপন্ন হলেও এর একটা গুরুত্ব, মানে মিথ্যা বলবো না আমি, আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়, এটা প্রতিপন্ন হলেও থেলসের দর্শনের গুরুত্বটা হচ্ছে এখানে যে তিনি অলৌকিকতা পরিহার করে একটা বিজ্ঞানসম্মত মতবাদ দেওয়ার চেষ্টা করেছেন, মানে যেখানে দর্শনের প্রথম পদক্ষেপ হয়েছে। আমরা কোনো একটা লং জার্নি করলে, ধরো আমরা আজকে 5 কিলোমিটার হাঁটলাম, এই 5 কিলোমিটার হাঁটার ক্ষেত্রে ফার্স্ট স্টেপটা আমার কাছে কোনো মূল্যবান নেই, ওটা তো মাত্র হয়তো 2 মিটারের ফার্স্ট, 2 মিটারও নয়, 1 মিটারের স্টেপ হয়েছে ফার্স্ট স্টেপ, আর আমি হেঁটেছি কত 5 কিলোমিটার, 5000 মিটার, তার মানে ওই 2 মিটারের বিশেষ গুরুত্ব আমার কাছে নেই। কিন্তু ওই 5 কিলোমিটার হাঁটার ক্ষেত্রে শুরুটা হয়েছিল ওই 2 মিটার থেকে। থেলসের দর্শনেও এই অলৌকিকতা পরিহার করে একটা দার্শনিক মতবাদ দেওয়ার শুরুটা হয়েছিল। এই জায়গাতে থেলসের দর্শনের একটা বিশেষ গুরুত্ব আছে। ঠিক নেক্সট কি, যে থেলস, অনেকে বলে থাকে যে থেলসের মধ্যে আরো একটা দার্শনিক ভাবনা রয়েছে, মানে ওনারা এই যে, এখানে একটু পূর্বে কয়েকটা কথা বলে দিই, যদি ওই কথাগুলো, আমাদের সময়টা অল্প বলে আমাদের এগুলো বলতে পারছি না। গ্রিস দর্শনের যেসব ধারণাগুলো আছে, সেই ধারণাগুলোর উপর ভিত্তি করে আজকের দিনেও আমাদের বৈজ্ঞানিক মতবাদগুলো গড়ে উঠেছে অনেকগুলো ক্ষেত্রেই। যেমন আমরা পরমাণুবাদের কথা পেয়েছি, সেই পরমাণুর ধারণার উপর ভিত্তি করে আজকের দিনে আমরা ডাল্টনের পরমাণুবাদ পেয়েছি। তারপরে যে শক্তির ধারণা, আমরা বলি যে জড় বস্তুর শক্তির নিত্যতা সূত্র বা জড় বস্তুর মধ্যে শক্তি, বা আমরা খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে সৌরশক্তি থেকে উদ্ভিদ থেকে, মানে সবুজ উদ্ভিদ থেকে ফড়িং থেকে ব্যাং, এই যে খাদ্য শৃঙ্খলের কথা বলি, সেখানে আমরা শক্তিকে টেনে নিয়ে আসি, শক্তির 10% ক্ষয়, এই যে সূত্রগুলো সমস্ত কিছু, এরও একটা মানে বৈজ্ঞানিক ভাবনাটা নিহিত আছে গ্রিস দর্শনের মধ্যে। কিভাবে, যদি আমরা দেখি হেরাক্লিটাসের দর্শনে আমরা পাবো, পড়তে গিয়ে আমরা পাবো যে অগ্নি হচ্ছে জগতের মূল উপাদান, এবং অগ্নি দ্রুত পরিবর্তনশীল, অগ্নির শক্তি পরবর্তী বিষয়গুলোকে সম্পন্ন করে, পরবর্তী বিষয়গুলোকে রূপ প্রদান করে, সমস্ত কিছু। তাহলে এই অগ্নির শক্তি, সুতরাং এই শক্তির নিত্যতা সূত্র বা শক্তির যা কিছু কথা বলি, সেগুলো কোনো না কোনো ভাবে এই গ্রিস দর্শনের সাথে সম্পর্কিত। ইভেন আজকের দিনে আমরা যে মৌলিক উপাদানগুলোর কথা খোঁজার চেষ্টা করি, বিজ্ঞানে প্রায় 134 এরকম মৌলিক উপাদানের কথা বলা হচ্ছে, তারও বিশ্লেষণের গোড়া কিন্তু ওই গ্রিস দর্শনের মধ্যে কোনো না কোনো ভাবে রয়ে গেছে। এই জায়গা থেকে গ্রিস দর্শনের গুরুত্বটা একটা বিশেষ জায়গায় সমাদৃত। যাই হোক, এরপরে আমরা ফিরে আসি থেলসের আর কি কি দার্শনিক জায়গা বা থেলসের আর কি কি বক্তব্য, যেগুলো আমাদের নেট সেটের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশ্ন। থেলসের উনি কি করতেন, যে সমস্ত জায়গায় প্রাণের বিষয়টাকে তিনি সমর্থন করতেন। তার মধ্যে জল একটা জড়ের সাহায্যে তিনি জগৎ প্রকৃতির ব্যাখ্যা করলেও প্রাণের বিষয়টাকে তিনি অস্বীকার করেননি, এবং চৌম্বকীয় শক্তির কথাটাও তিনি স্বীকার করেছেন। আমরাও জানি পৃথিবীর ওই যে চৌম্বকীয় শক্তি মানে, ওনারা হয়তো ল অফ গ্র্যাভিটিটা বুঝতে পারতেন না, ওটা বিশ্লেষণ করে পরবর্তীকালে নিউটন পেয়েছেন, কিন্তু ওনারা কিন্তু মানে চৌম্বকীয় শক্তির কথাটা ভালোভাবে মানে বুঝেছেন, যে সব বস্তুকে আকর্ষণ করার ক্ষমতাটা।
এরপর কি আরো একটা দিক থেকে থেলসকে বার্নেট বা এরা বিশ্লেষণ করছেন, বলছেন যে উনি ওই অ্যারিস্টটলের মেটাফিজিক্স গ্রন্থ থেকে গল্পটা পেয়েছিলেন যে উনি একজন ভালো রকমের বিজনেসম্যান ছিলেন, মানে বিজনেস মানসিকতা, বাণিজ্যিক মানসিকতা সম্পন্ন ছিলেন। একটা সময় হয়তো উনি যে জলপাইয়ের প্রচুর চাহিদা হতে পারে, জলপাই তেলের, অলিভ অয়েল যেটাকে বলি, তার জন্য তিনি অনেক আগে থেকে অলিভ অয়েলের অনেকগুলো কল তৈরি করে রেখেছিলেন এবং প্রচুর পরিমাণে কাঁচামাল সংগ্রহ করে নিয়েছিলেন এবং সেখানে অনেক বেশি মুনাফা অর্জন করেছিলেন। এটা হচ্ছে তার সম্পর্কে আরো একটা দিক যেগুলোকে উল্লেখ করা হয় মেটাফিজিক্স গ্রন্থে অ্যারিস্টটলের। এরপরে থেলসের এই যে জল দর্শনের গুরুত্ব যে আমরা বললাম যে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ দর্শনে প্রবেশ করার, তা অলৌকিকতা ত্যাগ করার। দ্বিতীয় হচ্ছে একটা মৌলিক উপাদানকে জগতের মূল উপাদান বলে স্বীকার করে নেওয়া এবং সেই মৌলিক উপাদানটা জড় উপাদান, কোনো অতিপ্রাকৃত সত্তা নয়। জড় থেকেই সমস্ত কিছুর উৎপত্তিকে ব্যাখ্যা করা, জড় থেকেই মানে জল থেকেই সমস্ত প্রাণের উৎপত্তি ঘটা, এই বিষয়গুলোকে ব্যাখ্যা করেছে থেলস। তার জন্য দর্শনে থেলসের গুরুত্ব রয়েছে। এখান থেকে কিছু জানার থাকলে তোমরা কিন্তু বলতে পারো, আমি তোমাদেরকে একবারে শেষে গিয়ে বলার কথা বলবো না। আমি থেলস সম্পর্কে তোমাদের যদি কিছু আরো অন্য কোনো বক্তব্য বিষয় থাকে বা এর মধ্যে কিছু বোঝার অসুবিধা থাকে তুমি জানতে পারো। স্যার হ্যালো, বলো। হ্যালো, হ্যাঁ স্যার বলছি এখান থেকে মানে থেলসের থেকে নেটের কি রকম কোশ্চেন আসবে স্যার? তুমি ওর ম্যাগনেটিক সিস্টেমের কথাটা প্রশ্নটা আসতে পারে, থেলসের মধ্যে মূল উপাদানের কথাটা আসতে পারে, ফ্লোটিং ডিস্কের কথাটা আসতে পারে। নেক্সট হচ্ছে থেলসের কিছু মানে কিছু বক্তব্য বিষয়গুলোকে দিয়ে দিল, এর মধ্যে কোনটা নয়, এর মধ্যে কোনটা থেলসের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আর একটা প্রশ্ন আসতে পারে অ্যাসারশন রিজন বলে একটা বিষয় হয়, যেখানে থেলস জলটা মানে থেলস জলকে মূল উপাদান বললেন কেন, কারণ হিসাবে উল্লেখ করা হলো ধরো সব জায়গাতেই জল দেখা যাচ্ছে, এটা আচ্ছা অন্য কোনো যে জলই পুষ্টির মূল উপাদান এটা। এবার এই অ্যাসারশন রিজন থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। আচ্ছা আর কিছু? হ্যাঁ স্যার। আচ্ছা, থেলসের পরে আমরা নেক্সট একজন দার্শনিকের নাম পাবো অ্যানাক্সিমেন্ডার। অ্যানাক্সিমেন্ডারকে বলা হয়ে থাকে যে থেলসেরই পরবর্তী দার্শনিক, কেউ কেউ ওনাকে থেলসের শিষ্য বলে পরিগণিত করতে থাকে। কিন্তু আমরা ওই বিতর্কের মধ্যে না গিয়ে একটুকু বুঝবো যে থেলসের সাথে অ্যানাক্সিমেন্ডারের কিছু মিল আছে আর কিছু অমিল আছে এবং অ্যানাক্সিমেন্ডারের দর্শনের মধ্যে স্বতন্ত্রতা আছে। স্বতন্ত্রতা বা এটা কোথায়, অ্যানাক্সিমেন্সও মেলিসীয় নগরের বাসিন্দা, মানে আয়নিক সম্প্রদায়। হ্যাঁ, এটাও মাথায় রাখবে, আয়নিক সম্প্রদায়ভুক্ত দার্শনিক হচ্ছেন তিনজন, থেলস, অ্যানাক্সিমেন্ডার আর অ্যানাক্সিমেন্স। অ্যানাক্সিমেন্ডারের মতে অ্যানাক্সিমেন্ডার ইনি কিভাবে ব্যাখ্যা করবেন যে জগতের উৎপত্তি কিভাবে ঘটেছে বা যে জড় উপাদান বা মৌলিক উপাদান থেকে জগতের উৎপত্তি ঘটুক সেটা কিভাবে জগতের বিবর্তন প্রক্রিয়াকে সাহায্য করবে। এই বিবর্তন এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আরো একটা কথা বলে দিই, এই যে তোমরা বিবর্তনবাদের কথা বর্তমানে আমরা পেয়েছি চার্লস ডারউইন থেকে শুরু করে, এদের যে বিবর্তনবাদের ধারা এরও শুরুটা কিন্তু গ্রিস দর্শনে নিহিত আছে। কোথায়? এমপিডোক্লিসের দর্শনে আমরা পাবো। যদি আমরা এমপিডোক্লিস, তো নাম শুনে রেখেছো কি? এমপিডোক্লিসের দর্শনে এই বিবর্তন সম্পর্কে ধারণাটা প্রথম সমাদৃত হয়েছিল। বুঝতে পারছো? তাহলে এই যে আমরা দার্শনিক বা বৈজ্ঞানিক যে চিন্তাধারাগুলো তার শুরুগুলো অনেক ক্ষেত্রেই গ্রিস দর্শনের মধ্যে নিহিত আছে। এরপর কি বলছি যে অ্যানাক্সিমেন্ডারের মতে জগতের মূল উপাদানটা কি? অ্যানাক্সিমেন্ডার কোন একটা নির্দিষ্ট বিষয়কে, যেমন জলকে জগতের মূল উপাদান বলে চিহ্নিত করলেন, অ্যানাক্সিমেন্ডার কিন্তু এইরকম কোনো কাজ করলেন না। তিনি বলতে চাইছেন যে জগতের মৌলিক উপাদান কোন নির্দিষ্ট প্রকৃতির হতে পারে না। কেন কোন নির্দিষ্ট প্রকৃতির হতে পারে না? জগতের মৌলিক উপাদান যদি নির্দিষ্ট প্রকৃতির হয় তাহলে জগতের বিরুদ্ধতার ব্যাখ্যা দেওয়া যাবে না। বিরুদ্ধতা মানে আর
আর্দ্রতা, উষ্ণতা, শীতল মানে আর্দ্রতা, শুষ্কতা, শীতলতা, উষ্ণতা, এগুলো হচ্ছে বিরুদ্ধ ধর্মী। তাহলে দুটো বিরুদ্ধ ধর্মী বিষয় বা বৈশিষ্ট্য একই বিষয়ের মধ্যে কিভাবে পাওয়া যেতে পারে? এর ব্যাখ্যা দিতে গেলে অবশ্যই একটা মৌলিক উপাদানকে স্বীকার করলে চলবে না। কেন? কারণ ধরো আমি ধরে নিলাম যে শীতলতার কারণ হলো জল, তাহলে উষ্ণতার জন্য আমাকে একটা কিছু স্বীকার করতে হবে। তাহলে জগতে এই উষ্ণ প্রকৃতির ব্যাখ্যা দেব কেমন করে? জগতের এই উষ্ণ প্রকৃতির ব্যাখ্যা দেব কি করে? এই সমস্যার জন্য অ্যানাক্সিমেন্ডার কোন নির্দিষ্ট উপাদানকে জগতের মূল বললেন না। তিনি বললেন জগতের মূলে আছে জড়, জগতের মূলে আছে অসংখ্য। এটাকে অনেকে নিয়ে বিতর্ক আছে যে সেটা জড় না অজড়, সেই জায়গাটা হয়তো তার দর্শনে পরিস্ফুট নয়, কিন্তু আমরা জড়ের ধারণা নিয়েই চলবো, কারণ সেই সময়ের দর্শনটা ছিল মূলত প্রকৃতিবাদী এবং জড়বাদী দর্শন। তাই থিলসের মতে এই মূল উপাদানটা হচ্ছে জড়। আচ্ছা, এই জড়টা এর কি কোনো সীমা আছে? জড়টার কি কোনো সীমা আছে? জড় পদার্থ যেটাকে আমরা জগতের মূল বললাম, সেগুলোর কি কোনো সীমা আছে নাকি সীমা নেই, অসীম? অ্যানাক্সিমেন্ডার সীমার দিকে গেলেন না। তিনি বললেন যে এই জড় উপাদান যেটা মৌলিক উপাদান সেটা হচ্ছে সীমাহীন। সীমাহীন কেন? বাউন্ডলেস ম্যাটার। বাউন্ডলেস কেন? এই কারণেই, যদি সীমা থাকতো তাহলে এটা একটা জগৎ নিঃসৃত বা 1 2 3 যতগুলি হোক জগৎ তৈরি করতে গিয়ে একটা সময় গিয়ে শেষ হয়ে যেত। কিন্তু এত অসংখ্য জগতের এবং নতুন নতুন জগতের উৎপত্তি এবং বিনাশ সম্ভব হতো না। এই অ্যানাক্সিমেন্ডারের এই ভাবনাটা অনেক বেশি হয়তো থিয়েলসের থেকে সমাদৃত। কেন? অ্যানাক্সিমেন্ডার লক্ষ্য করেছেন যে মহাজগতে বা মহাকাশের দিকেও অসংখ্য নক্ষত্র এবং গ্রহমণ্ডলী রয়েছে, এবং সেই গ্রহমণ্ডলীগুলো কোনো না কোনো ভাবে সেগুলোকে এক একটা জগৎ রূপে অনেক সময় কল্পনা করা হতো। এই যে কল্পনার ক্ষেত্রে, জগৎ রূপে কল্পনার ক্ষেত্রে, তাহলে সীমাহীন জগৎ, যদি আমি সীমাহীন জড় পদার্থ স্বীকার করি তাহলে কি করতে পারবো? যে এই অসংখ্য জগৎ বা অসংখ্য গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা দিতে পারবো। যদি সীমিত করতাম তাহলে কিন্তু এর ব্যাখ্যা দিতে পারতাম না, কারণ যা কিছু সীমিত তা একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। যদি আমি বলি যে যে জড় উপাদানটার থেকে জগতের সৃষ্টি, সেই জড় উপাদানটা সীমিত সংখ্যক, তাহলে এক জগৎ সৃষ্টি করতে গিয়ে বা একাধিক নিলাম, একের বেশি জগৎ সৃষ্টি করতে গিয়ে সেগুলো একটা সময় গিয়ে শেষ হয়ে যেত। অসংখ্য জগৎ সৃষ্টি এবং ধ্বংস হতে পারত না। এটা অ্যানাক্সিমেন্ডারের মূল বক্তব্য, কেন তিনি জগতের মূল উপাদানকে দি বাউন্ডলেস ম্যাটার বা সীমাহীন জড় বলে চিহ্নিত করলেন। নেক্সট কি, অ্যানাক্সিমেন্ডারের আরো একটা বিশেষ দিক আছে। অনেকে বলে থাকেন নয়, মানে অ্যারিস্টটলের রচনা বা পরবর্তী, আমরা এই যে দার্শনিক কথাগুলো বলছি, এদের দর্শনের যেহেতু কোনো লিখিত বই নেই, এদের সম্পর্কে যা কিছু জানছি অ্যারিস্টটলের থেকে, এবং আমরা আরো ভালো করে জানছি সেটা হচ্ছে জেলার, বার্নেট, কপলেস্টন এদের লেখা পাশ্চাত্য দর্শনের ইতিহাস থেকে। এনারা অ্যানাক্সিমেন্ডারের দুটো জায়গাকে খুব ভালোভাবে তুলে ধরলেন, যে কেন তিনি থেলসের সমগোত্রীয় হয়েও, থেলসের অনুগামী হয়েও ভিন্ন জায়গায় অসংখ্য জড়কে, সীমাহীন জড়কে জগতের মূল বললেন। এর দুটো দিক আমরা দেখতে পেলাম, যে জগতের উষ্ণতা এবং শীতলতা, এইসব বিরুদ্ধ ধর্মী গুণাবলীগুলি কোনো একটা জড়ের মধ্যে থাকতে পারে না। যদি একটা জড় উপাদানের সাহায্যে ব্যাখ্যা করতে যায় তাহলে এই সব গুণাবলীগুলো সম্পূর্ণরূপে জগতের ব্যাখ্যা দিতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা একে সীমা যুক্ত বলতাম, সীমিত বলতাম, তাহলে একটা জায়গায় গিয়ে এই উপাদানটা শেষ হয়ে যেত, অসংখ্য জগৎ সৃষ্টি এবং ধ্বংস হতে পারতো না। এটা গেল জগতের মূল উপাদান সম্পর্কে তার বক্তব্য, যা থেলসের বক্তব্য থেকে আলাদা এবং একটু উন্নত।
থেলস জলের সাহায্যে শুধু ব্যাখ্যা দিয়েছেন, উষ্ণতার ব্যাখ্যাটা থেলসের দর্শনে পরিস্ফুট নয়, কিন্তু এনার দর্শনে উষ্ণতা শীতলতা দুটোর ব্যাখ্যাটা পরিস্ফুট দু ধরনের। কিন্তু তিনি কোনো যেহেতু নির্দিষ্ট করেননি, ফলে তার দর্শনের মধ্যে একটা খামতি রয়ে গেছে। খামতিটা কি? আমরা সেই সীমাহীন জড় বলতে কোনটাকে স্বীকার করব? আজকের দিনে আমরা জড় উপাদানগুলোকে মানে মূল উপাদানগুলোকে যদি দার্শনিক পরিভাষায় হয় মেনে নিই স্থিতি অফ তেজ মরুত বোম, আর যদি পদার্থবিদ্যার পরিভাষায় হয় তাহলে সেই যে 100 প্রায় আমি হয়তো এক্সাক্ট বলতে পারছি না, কিন্তু প্রায় 134 রকম যে এলিমেন্টস গুলো মৌলিক উপাদান গুলোকে স্বীকার করা হয় সেইগুলো মানে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এইগুলো সব। এরপরে অ্যানাক্সিমেন্ডারের আর কি 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 গুরুত্ব আছে আমাদের দর্শনে? অনেকে বলে থাকেন যে অ্যানাক্সিমেন্ডার মানে সমুদ্রে উনি ভালো ভূগোলবিদ ছিলেন, মানে ভৌগোলিক যে ভূতত্ত্ববিদ উনি অনেকাংশে ছিলেন, এবং সমুদ্রের ধরো কোনো জাহাজ দূর থেকে দেখে জাহাজের পাটাতন মানে মাস্তুল বা উপরের অংশ দেখে তিনি দূরত্ব নির্ণয় করতে পারতেন যে সমুদ্রটা জাহাজটা ঠিক সমুদ্রের পাড় থেকে মানে উপকূল থেকে কতটা দূরে অবস্থিত, এইরকম ক্ষমতা তার ছিল। এইবারে আসি পৃথিবীর আকৃতি প্রসঙ্গে তার বক্তব্যটা কি। থেলস যেমন বলেছিলেন পৃথিবী একটা ফ্লোটিং ডিস্ক যা জলের উপরে ভাসমান, অ্যানাক্সিমেন্ডার বলছেন যে পৃথিবী আকারটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল মানে আমি যদি বলি নলাকার বা সিলিন্ডারের মতো নলাকার। এই নলাকার পৃথিবীর উপরিভাগে থাকে মানুষ, নলাকার পৃথিবীর উপরিভাগে আছে মানুষ। এই অ্যানাক্সিমেন্ডারের আরো ধারণাগুলো হচ্ছে যে এই অসংখ্য সীমিত জগৎগুলোর মধ্যে এরাও তাদের এই ধারণাটা ছিল না যে আমরা যেটা পরবর্তীকালে পেয়েছি কোপারনিকাস গ্যালিলিওতে যে পৃথিবী স্থির গ্রহ নক্ষত্রগুলো, এই নক্ষত্র বলবো না গ্রহগুলো তার চারদিকে ঘুরছে, এইরকম ধারণাটা হয়তো তাদের ছিল না। পৃথিবী স্থির বলছি, সূর্য স্থির এবং পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো তার চারদিকে ঘুরছে, যেটা কোপারনিকাসের বক্তব্য। সেই ধারণাগুলো তাদের মধ্যে হয়তো ছিল না, কিন্তু মহাকাশ সম্পর্কে বা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে প্রথম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন কে? সেটা হচ্ছে অ্যানাক্সিমেন্ডার। অ্যানাক্সিমেন্ডার বলছেন ওই সীমাহীন যে জড়পুঞ্জগুলো সেইগুলোই গতিশীল ভাবে সেইগুলোই যখন সন্নিবিষ্ট হয়ে থাকে তখন সেইগুলোই তৈরি করে এই অসংখ্য নক্ষত্রকে, এবং এই নক্ষত্রগুলো প্রতিনিয়ত ধ্বংস এবং সৃষ্টি হচ্ছে। আজকে যে নক্ষত্রগুলোকে তুমি দেখতে পাচ্ছ কালকের দিনে হয়তো সেই নক্ষত্রগুলোকে তুমি পাচ্ছ না। তাদের আরো একটা ধারণা ছিল যে যে পৃথিবী যখন আমরা যেমন দেখবে রাতের আকাশে আমরা সূর্যকে দেখতে পাই না, তাদের বক্তব্য ছিল মানে অ্যানাক্সিমেন্ডার বা অ্যানাক্সিমেন্স এদের জায়গাতে একটু মিল ছিল যে এই জায়গাতে তাদের বক্তব্য হচ্ছে পৃথিবী সূর্য রাত্রের দিকে উচ্চ অক্ষাংশে চলে যায়, তার ফলে দূরত্ব বেড়ে যায়, ফলে পৃথিবী থেকে সূর্যকে আর দেখা যায় না। আবার যখন তারা নিম্নাংশে আসে তখন তাদেরকে আবার জানতে পারা যায়। ইভেন তারা পৃথিবী সূর্য এবং চন্দ্রের আকার বিষয়েও একটা ধারণা করার চেষ্টা করেছিলেন কি যে পৃথিবী থেকে সূর্য প্রায় 27 গুণ বড়। আবার এটাও ধারণা ছিল চাঁদটাও পৃথিবীর থেকে বড়, প্রায় 18 গুণ বড়। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো মোটামুটি জ্যোতির্বিজ্ঞানের ধারণাগুলো আমরা ওদের দর্শন থেকে পেয়ে থাকি। হয়তো জানি যে আজকের দিনে এই ধারণাগুলো নিতান্তই ভ্রান্ত, কিন্তু তারা শুরু করেছিল এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথম স্থান অধিকার করেছিল বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে, তাই তাদের দর্শনের গুরুত্বটা রয়েছে। অ্যানাক্সিমেন্ডারের এই বক্তব্যগুলো থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেয় জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত যদি বিশেষ কিছু বক্তব্য থাকে প্রশ্ন থাকে সেগুলো সাধারণত পাশ্চাত্য মানে যদি তোমার আদি পাশ্চাত্য দর্শনে হয় প্রি সক্রেটিক পিরিয়ডে, তাহলে তুমি বুঝবে অ্যানাক্সিমেন্ডারের বক্তব্য এর মধ্যে রয়েছে। পৃথিবীর আকার সম্পর্কে, আকার বলতে যেটা বললাম আমি সিলিন্ড্রিক্যাল, এই সিলিন্ড্রিক্যাল সম্পর্কে অ্যানাক্সিমেন্ডারের বক্তব্যটা প্রশ্ন দেওয়া থাকে। নেক্সট, এই যে বাউন্ডলেস ম্যাটার, জগতের মূল উপাদানটা কি, দি বাউন্ডলেস ম্যাটার, এই সম্পর্কে প্রশ্ন দেওয়া থাকে। আর কি বললাম যে যেগুলো দার্শনিক বক্তব্যগুলোর মধ্যে কোনটা এর সাথে সামঞ্জস্যপূর্ণ, অ্যানাক্সিমেন্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোনটা সামঞ্জস্যপূর্ণ নয়, এগুলো নির্ধারণ করার কথা বলা হয়। অ্যানাক্সিমেন্ডার ইভেন পৃথিবীর একটা মানচিত্র নির্মাণ করেছিলেন, পৃথিবীর এক ধরনের
মানচিত্র নির্মাণ করেছিলেন তৎকালে, ঠিক আছে? এগুলো ছিল অ্যানাক্সিমেন্ডারের দর্শনের একটা বিশেষ গুরুত্ব। আরেকটা জিনিস বলে দিই যে এই আরেকটা কথা শুনে নাও, যে এই যে দর্শনের কথা বলতে গিয়ে আমরা এই মানচিত্র, জ্যোতির্বিজ্ঞান বা এইসব কথাগুলো বলছি, এগুলো কি দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ? তৎকালে দর্শন বিজ্ঞান সমস্ত কিছু একসাথেই পাঠ্য হতো, যা কিছু পাঠ্য হতো সবটা একসাথে, তার জন্য এগুলো দর্শনে স্থান পেয়ে গেছে। আর দর্শন এখান থেকে যে বিজ্ঞানটা পরবর্তীকালে আলাদা হচ্ছে, তার একটা জায়গা হচ্ছে শুধুমাত্র বিশ্লেষণ। তাদের কাছে এই যন্ত্রপাতিগুলো ছিল না। আমরা দেখেছি টলেমিও পর্যন্ত বিশ্বাস করতো যে পৃথিবী স্থির, গ্রহ নক্ষত্রগুলো পৃথিবীর চারদিকে ঘুরছে। কোপার্নিকাস পরবর্তীকালে যুক্তি দিয়ে সাজালো যে যে না, পৃথিবী স্থির নয়, পৃথিবী হচ্ছে ঘুরন্ত, স্থির হচ্ছে সূর্য, পৃথিবী আর অন্যান্য গ্রহ এবং গ্রহাণু, সেরেস থেকে শুরু করে এইসব গ্রহাণুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। কোপার্নিকাস এই ধারণাটা বিশ্বাস করলো, শুধুমাত্র যুক্তি দিয়ে সাজালো, গণিত দিয়ে সাজানোর চেষ্টা করলো, শুধুমাত্র পরিবর্তন, ঋতু পরিবর্তনের ব্যাখ্যাটাকে পরিস্ফুট করতে গিয়ে তিনি এই কাজটা করলেন। ব্যাখ্যাটা যে সত্যি সেটা আমরা পরবর্তীকালে গ্যালিলিওর দূরবীন যন্ত্র আবিষ্কারের সাহায্যে পেলাম। তাহলে যন্ত্র তৎকালে ছিল না, যন্ত্রের অভাব তৎকালে ছিল। তাহলে শুধুমাত্র তখন কি ছিল এই জানার জন্য? একটাই ছিল, সেটা হচ্ছে বিশ্লেষণ। কিরকম বিশ্লেষণ? ধারণাগত বিশ্লেষণ। এই ধারণাগত বিশ্লেষণ যদি হয়, তাহলে সেগুলো আমরা পাচ্ছি অবশ্যই দার্শনিকের মধ্যে। যতদিন কনস্পিরেশনাল ভাবে অ্যানালিসিস হবে, ততদিন সেগুলো থাকবে দর্শনের অন্তর্ভুক্ত। যেগুলোই যে কোনো তত্ত্বই যখন এক্সপেরিমেন্টালি অ্যানালিসিস হতে শুরু হবে, পরীক্ষণের মাধ্যমে বিশ্লেষণ হতে শুরু হবে, তখন সেগুলো বিজ্ঞানের পর্যায়ে চলে যাবে। তাই যে বিষয়টা এখনো, যেমন ধরো আমাদের আত্মা বা এইসব প্রসঙ্গগুলো এখনো দর্শনের স্থান রয়ে গেছে, এগুলো এখনো বিজ্ঞানের পর্যায়ে যায়নি। কেন? কারণ এইগুলোর উপরে এক্সপেরিমেন্টাল অ্যানালিসিস সম্ভব হয়নি। তৎকালেও পুরো পাঠ্যটা হতো, সমস্ত বিষয়টা দর্শন হোক, জ্যোতির্বিজ্ঞান হোক, পদার্থবিদ্যা বলি, যেগুলোকে আমরা আজকের দিনে ভাগ করে নিচ্ছি, সেগুলো সব একই সাথে পাঠ্য ছিল। তাই আমরা এই প্রসঙ্গে ওইগুলো আলোচনা হবে এবং ওইগুলো নেটে প্রশ্ন আসবে। বলো, কারো কিছু বলার থাকলে বলো। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, শুনতে পাচ্ছেন? বলো, শুনতে পাচ্ছি। স্যার, অ্যানাক্সিমেন্ডারের মধ্যে জগতের মূল উপাদান হচ্ছে জড়, এবং সেই জড়টা হলো সীমাহীন বা আকারহীন, এবং আপনি বললেন সেটা অসংখ্য। তাহলে কি সেখান থেকে বলতে পারি যে অ্যানাক্সিমেন্ডারই প্রথম বহুত্ববাদী দার্শনিক? অ্যানাক্সিমেন্ডারই প্রথম বহুত্ববাদী দার্শনিক মানে বলতে পারি? আচ্ছা, শোনো, এটা একদম তোমার প্রশ্নটা প্রাসঙ্গিক, কিন্তু অ্যানাক্সিমেন্ডারকে শুধু বহুত্ববাদী আমরা বলবো না। আমরা পাশ্চাত্য দর্শনে যতগুলো রয়েছে, গ্রিস দর্শনটাই বহুত্ববাদী, গ্রিস দর্শনটাই বহুত্ববাদী। এরা জল বলো, জলের যে মানে জলটাকে তুমি একটা দেখছো, জল পরমাণুবাদ থেকে তো বহুত্ববাদী ধারণাটা পাই, যতদূর মনে পড়ছে, মানে অনেকদিন পড়া হয়নি যদিও। পরমাণুবাদ থেকে তো বহুত্ববাদের ধারণাটা পাই। এরা তো শুধুমাত্র, হ্যাঁ, জল মানে একটা বিন্দু নয়, অসংখ্য জলই, কিন্তু এরা কি বহুত্ববাদী দার্শনিক? মানে আমি বললাম যে, মানে সাধারণত তুমি যদি কোনো একটা নির্দিষ্ট কিছু, এই যে হ্যাঁ, তোমার কাছে যেহেতু এটাকে মনে হচ্ছে একত্ব কেন মনে হচ্ছে? যে জলকে শুধু মানে জলই শুধু মূল উপাদান বলেছে, বাকিগুলোকে মূল উপাদান বলেনি বলে একত্ব। এটা নয়, জলই মানে জলের যে পরিমাণ বা যা কিছু সমস্তটাই মূল, শুধুমাত্র মানে কোনো একটা বিন্দু জল বা একটা জল সেখান থেকে বাকি সবগুলো, এটা নয়। তাই এইটা গ্রিস দর্শনের একটা সামগ্রিক দিক, যে সেটা হচ্ছে বহুত্ববাদী দর্শন। পরমাণুর কথা বলে সেখানে যে বহুত্ববাদের কথা আসছে সেটা নয়, পরমাণুর কথা বলে সেখানে বহুত্ববাদের কথা আসছে শুধু সেটা নয়। কেন? থেলসের প্রথম একটা কথা বললাম আমরা বলতে গিয়ে, যে থেলসের মধ্যে জলটা কেন, শুধু ব্যাখ্যাটা বোঝা, যে জলের তিনটে অবস্থা রয়েছে এবং তিনটে অবস্থা জল খুব দ্রুততার সঙ্গে গ্রহণ করতে হবে।
কি বলে লোহা পারে না। লোহা খুব স্যার অ্যাকচুয়ালি তরল অবস্থায় যেতে পারবে না, কিন্তু জল আমি খুব থেলসের জলই বলুন আর তোমার অ্যানাক্সিমেন্ডারের সীমাহীন আকার বা বাহুল্যসী বলুন আর অ্যানাক্সিমেন্সের বায়ু বলুন, এগুলো প্রত্যেকটা তো মৌলিক উপাদান। তাহলে এইগুলো কি ভৌতবাদী? এগুলো তো মৌলিক উপাদান। মৌলিক উপাদান অবশ্যই মৌলিক, কিন্তু এই মৌলিকের সংখ্যাটা আমি বলছি না তোমাকে যে পরমাণুর ধারণা এর সাথে একটু সব মানে বোঝার বিশ্লেষণের একটু তফাৎটা নাও। তুমি যেটা বলছো তোমার কথাটা আমি বললাম প্রথমেই প্রাসঙ্গিক, কিন্তু বিশ্লেষণ তফাৎটা কোথায়? যে যখনই অ্যানাক্সিমেন্টার সীমাহীন জড়ের কথা, সীমাহীন, ভালো করে বোঝো, সীমাহীন জড়, আর সেলস বলছেন শুধু নির্দিষ্ট একটা জড়। এই নির্দিষ্ট জড় হলেও এর প্রকৃতিটা, এর পরিমাণটা কিন্তু একই জায়গাতে। বলছে এর সাহায্যেই আমরা সবকিছুর ব্যাখ্যা দিতে পারি, এর সাহায্যেই আমরা সবকিছুর ব্যাখ্যা দিতে পারি। ঠিক আছে, একদিক থেকে আমরা একে একত্ববাদী বলবো, কোন দিক থেকে? যেভাবে আমরা ডেকার্টকে দ্বৈতবাদী বলি সেইভাবে আমরা সেলসকে একত্ববাদী বলতে পারি, যেভাবে আমরা স্পিনোজাকে অদ্বৈতবাদী বলি সেইভাবে সেলসকে আমরা একত্ববাদী বলতে পারি। যেভাবে পরমাণুবাদকে তুমি বহুত্ববাদ বলছো, যেভাবে আমরা লাইবনিজের চিৎ পরমাণুকে অসংখ্য বলে মানে দ্রব্যকে অসংখ্য বলে তিনি বহুত্ববাদী, একইভাবে পরমাণুকে বহুত্ববাদী বলতে পারি। এইগুলো এক একটা আলাদা দিক। বাট এখানে সেলসের যে বক্তব্যটা, এটা হচ্ছে মানে পুরো গ্রিক দর্শনের যে বক্তব্য বিষয়টাকে ধরা হয়, গ্রিক দর্শন অনেকাংশেই হচ্ছে বহুত্ববাদকেই পোষণ করে। এবারে বহুত্ববাদের মধ্যে বহুর মধ্যে এক, এটা বোঝো, বহুর মধ্যে ঐক্য, তরল, গ্যাসীয় আর কঠিন তিন রকম। বরফকে তেল অস্বীকার করছে না, বরফ মূল, জলীয় বাষ্প মূল, জল মূল। এবার এদের মধ্যে একত্বটা আছে, এই তিনটের মধ্যে কোনটাকে এক মৌলিক ধরবো, কোনটাকে মৌলিক ধরবো, একত্ব। এই বহুর মধ্যে এক, এটা হচ্ছে এদের দর্শনের বৈচিত্র্য। বোঝাতে পারলাম না? আমি এদেরকে মানে সেলসকে একত্ববাদী বলবো না, তোমাকে ওইভাবে বহুত্ববাদী বলবো। ওনাদের প্রত্যেকের, এটা তুমি গ্রিক দর্শনের যদি বৈশিষ্ট্য ফলো করো, যে কোনো বার্নেট হোক, জেলার হোক, কপোলিস্টন হোক, তুমি দেখতে পাবে ওদের মধ্যে একটা পয়েন্ট দেওয়া থাকবে, ইন্ডিকেশন করা থাকবে যে বহুর মধ্যে এক, এই বিষয়টাকে তারা চিহ্নিত করছে। এবারে ওই এক থেকে বহুকে ব্যাখ্যা দেবে, এক থেকে বহুকে ব্যাখ্যা দেবে, বুঝতে পারছো? স্যার হ্যাঁ, আরেকটা বিষয় স্যার ছিল, বলবো? বলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বল। বলছিলাম যে মানে আমরা অ্যারিস্টটলের বক্তব্য থেকে পরবর্তীকালে যে সমস্ত ভাষ্যকার গুলো আছে তা বর্ণনা করেছেন, কিন্তু তার আগে অন নেচার গ্রন্থ থেকে কি আমরা কিছু জানতে পারি না? অন নেচার, অ্যারিস্টটলের মেটাফিজিক্স থেকে জানতে পারি, অ্যারিস্টটলের লেখাগুলো থেকে সব আমরা জানতে পারি, কিন্তু তার আগে লেখাগুলো হচ্ছে অন নেচার, হ্যাঁ তার আগে অন নেচার গ্রন্থ থেকে, অন নেচার গ্রন্থটা কার লেখা আমার তো মনে পড়ছে না, মনে হয় এলিয়াটিক সম্প্রদায়, মনে হয় জেনোফেন্সের লেখা মনে হয়। তা ওনার কাছ থেকে কি জানতে কিছু পারি না, নাকি সবকিছু আমরা অ্যারিস্টটলের বক্তব্য ডায়লগ গুলো থেকে পরবর্তীকালে ভাষ্যকার কি কোপলস্টোন বলুন বা বার্নেট বলুন, এরা যেটা লিখে গেছেন এদের লেখা থেকে জানতে পারি, নাকি অন নেচার গ্রন্থের লেখক সম্ভবত জেনোফেন্সের লেখা থেকেও কিছু জানতে পারি? দেখো তফাৎটা কোথায়? অ্যারিস্টটল এখান থেকে আমরা ফার্স্ট জানবো, ঠিক আছে? এবার অ্যারিস্টটলের দর্শন থেকে আমাকে জানতে গেলে আমাদেরকে গ্রিক ভাষায় সমৃদ্ধ হতে হবে। গ্রিক ভাষায় বক্তব্য বিষয়টাকে পরবর্তীকালে যেটা ব্যাখ্যা হচ্ছে, যেটা আমাদের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে ব্যাখ্যা হচ্ছে, সেটা কাজটা করছেন ওরা, কপোলিস্টন, বার্নেট, জেলার, এরা। জেনোফেনিস বা তুমি আরো যারই কথা বলো, তাদের দর্শনগুলো ছিল মূলত মানে তাদের বক্তব্য বিষয়গুলো ছিল সেই একই ভাষায় লেখা, তাদের বক্তব্য বিষয়গুলো ছিল ওই একই ভাষাতে লেখা, এবং তাদের বক্তব্যে জেনোফেনিস, আমি বলতে পারছি না যে জেনোফেনিস বা আমি অন নেচার সম্পর্কে বিশেষ জানি না, জেনোফেনিস বা এদের
দার্শনিক যে বক্তব্য বিষয়গুলো সেগুলো অতটা পরিপুষ্ট হয়নি। পরিপুষ্টতা লাভ করেছিল সেটা হচ্ছে প্লেটো আর অ্যারিস্টটল। এই জন্য এরা দুজন খুব বেশি সমাদৃত। প্লেটো আর অ্যারিস্টটলের, দেখো আমরা কেন প্লেটো আর অ্যারিস্টটল এত দর্শন করি? প্লেটো আর অ্যারিস্টটলের প্রচুর পরিমাণে যে লিখিত তত্ত্বগুলো রয়ে গেছে। লিখিত তত্ত্ব রয়ে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এরা দুজনেই সরকারের বিরুদ্ধে কখনো যায়নি। ফলে তাদের লেখাগুলো মানে সংরক্ষণ করার দায়িত্বটাও কিছুটা ওই তৎকালে যে সরকার বলি আমরা, মানে রাজা বলি বা যাই বলি, তারা কিন্তু দায়িত্ব নিয়েছিল। ফলে সেগুলো কিছুটা যেন সংরক্ষিত থেকে গিয়েছে। এবং তাদের ওই সংরক্ষিত গ্রন্থাবলী, থেলস কি বই লেখেননি? হতে পারে লিখেছেন। সক্রেটিস কি লেখেননি? হতে পারে লিখেছেন। কিন্তু ওনারা মানে সক্রেটিস ছিলেন সম্পূর্ণভাবে, যাই হোক বিরোধী, জানো তো সক্রেটিসকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু এরা, অ্যারিস্টটল কিন্তু এটা ছিলেন, অ্যারিস্টটলের পিতাও চিকিৎসাবিদ ছিলেন, অ্যারিস্টটল নিজেও সেই এদের সাথে মানে রাজনৈতিক বিষয়ের সাথে, রাজনীতির সাথে সম্পূর্ণভাবে যুক্ত ছিলেন। তাদের বক্তব্য ছিল যে রাজনীতিতে বা শাসক হিসাবে যারা আসবে তারা অবশ্যই যেন ন্যায়পরায়ণ এবং যুক্তিসঙ্গত এবং দার্শনিক। এই জায়গা থেকে তারা কিন্তু খুব ভাবনা চিন্তাগুলো ছিল। তাই অ্যারিস্টটলের মেটাফিজিক্স গ্রন্থের থেকে, মেটাফিজিক্স এই জায়গাগুলো থেকে যতটা বেশি ভাবে জানা যাবে বা এই জায়গাগুলোকে ব্যাখ্যা করে, ইন্ডিকেট করে, অপলিস্টন বা বার্নেট বলি, এরা এই জায়গাটাকে ব্যাখ্যা করে তুলে ধরেছেন। এরা হয়তো জেনোফিনিস বা তুমি যেটা বলছো, আমি জানি না নেচার সম্পর্কে, এদের বই থেকে কিছু তুলে ধরেননি। যা কিছু ম্যাক্সিমামটা তুলে ধরেছেন সেটা হচ্ছে কোথায়, এই যদি বলি প্লেটো অতটা বেশি এদের তত্ত্বে যাননি। প্লেটো শুধুমাত্র পরবর্তীকালে আমরা জানবো যে পারমেনিডিস, হেরাক্লিটাস, এদের তত্ত্বগুলো প্লেটোর দর্শনে, পিথাগোরাস আর সক্রেটিস এদের দর্শনের বিশেষ প্রভাবটা প্লেটোর মধ্যে রয়ে গেছে। আর কিছু জানার আছে এখান থেকে? স্যার বলছি যে অন নেচার কিন্তু সর্বপ্রথম তার দার্শনিক মতবাদ ব্যক্ত করেন, এটা কিন্তু একটা বইতে পেয়েছি স্যার। তাহলে পরীক্ষাতে আসলে কি ওটা কি করব? অন নেচারটা কি বলবো? হ্যাঁ, অন নেচার যেটা, সেটা না একটা বইতে পেয়েছি আমি, যে সর্বপ্রথম তার দার্শনিক মতবাদ ব্যক্ত করেন অন নেচার গ্রন্থে। তাহলে আমাকে 1 মিনিট সময় দাও, 1 মিনিট সময় দাও। তুমি যে কথাটা বলছো আমি জাস্ট ক্লিয়ারিফাই হয়ে নেবো। বর্তমানে আমাদের কাছে সব থেকে বড় জায়গা আছে কোথাও না কোথাও হলো গুগলে। আমি একবার জাস্ট অন নেচার কথাটা আমি সার্চ করব, কারণ হ্যালো, হ্যাঁ স্যার বলুন স্যার। না আমি এরকম কিছু পেলাম না। ঠিক আছে, আমি নেক্সট যেদিনে ক্লাস হবে আমি অবশ্যই তোমাকে অন নেচার সম্পর্কে আলোচনা করে দেবো, এবং অন নেচার সম্পর্কে যা কিছু আছে আমি বইটা পড়ার সুযোগ পেলে অবশ্যই আমি তোমাকে জানাবো পুরোটা। ঠিক আছে স্যার, বলছি যে বহুর মধ্যে যে এক, সেই বহুটা থেলিসের মধ্যে সসীম বলা হয়েছে, তাই তো স্যার? আর অ্যানাক্সিম্যান্ডারের মধ্যে, হ্যাঁ অ্যানাক্সিম্যান্ডারের মধ্যে বহুটাকে অসীম বলা হয়েছে, তাই তো?
আচ্ছা স্যার, ঠিক আছে। আর যে অ্যানাক্সিমেন্টের যে সময় গণনার উদ্দেশ্যে সূর্য ঘড়ির কথা বলেছেন, সেটা কি মানে সূর্য দেখে কি সময়ের যে নির্ধারণটা সেটার কথা বলেছেন? একদম, যেমনটা আমরা কোণার্কের সূর্য মন্দিরে দেখে থাকি। আচ্ছা, কৃষ্ণ সমুদ্র পথের মানচিত্রের কথাও বলেছেন কিন্তু স্যার, ওটা আরো কি? কয়েকটি করেছিলেন, তিনি একইভাবে পিরামিডের উচ্চতা নির্ণয় করতে পারতেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। কৃষ্ণ সমুদ্র পথের মানচিত্র কি পিরামিডের ওটার মতনই? হুম, পিরামিডের মানচিত্র নির্ণয় করা, সমুদ্রে জাহাজের মাস্তুল দেখে, জাহাজের উপরের অংশ দেখে এবং মাস্তুল দেখে জাহাজকে দূরত্ব নির্ণয় করা, এগুলো তিনি করতে পারতেন। মানে তাকে একজন গাণিতিকের সাথে তুলনা করা হয়ে থাকে। হ্যাঁ স্যার, বলছি যে অ্যানাক্সিমেন্ডের যে জীবের বিবর্তন সংক্রান্ত মতবাদের কথা বলেছেন, সেই বিবর্তন সংক্রান্ত মতবাদটা স্যার একটু বলবেন? আচ্ছা শোনো, এই বিবর্তন সংক্রান্ত মতবাদ, এটা আমরা সব থেকে ভালো পাবো সেটা হচ্ছে এটা তো অ্যানাক্সিমেন্ডের কথাতে বলিনি আমি। অ্যানাক্সিমেন্সে আমি এই বিবর্তনটা ভালোভাবে পাবো। বিবর্তনের ধারণাটা সব থেকে বেশি পরিপুষ্ট হবে সেটা হচ্ছে অ্যানাক্সিমেন্সের ধারণার মধ্যে, আর তার পরবর্তীকালে সেটা হচ্ছে এমপিডোক্লিসের দর্শনের মধ্যে। আমি জানি না কেন একটা বইতে আমি পড়েছি যে লেখা আছে, আমার খাতায় লিখে রেখেছিলাম, যে অ্যানাক্সিমেন্ডের জীবের বিবর্তন সংক্রান্ত মতবাদকে অনেকে পরবর্তীকালে ডারউইনের বিবর্তন সংক্রান্ত মতবাদ বলেছেন। আমি তোমারটা ভুল বলছি না, আমি বলছি বিবর্তন সংক্রান্ত মতবাদ যে একটা কিছু থেকে উৎপন্নটা কি থেকে, যেমন বলা হয় থেলসও বলেছেন জল থেকে সবকিছুর উৎপত্তি। অ্যানাক্সিমেন্ডারও দেখাবেন একটা দিক থেকে যে ওনাদের বিবর্তনবাদটা হচ্ছে এরকম যে এই যে মানুষ রূপে পরিগণিত হচ্ছে, মানুষ থেকে মানুষের সৃষ্টি নয়, মানুষের সৃষ্টি হচ্ছে মৎস্য জাতীয় প্রাণী থেকে। এই মৎস্য জাতীয় প্রাণী থেকে মানুষের সৃষ্টি, এই যে বক্তব্য বিষয়গুলো, এটাকে বিবর্তনের সাথে সামঞ্জস্য করা হয়। মৎস্য জাতীয় প্রাণী থেকে মানুষের সৃষ্টি, এটাকে বিবর্তনের সাথে সামঞ্জস্য করা হয়। এবারে এই কথাটা আমি বললাম যে মৎস্য জাতীয় প্রাণীটা কেন ইন্ডিকেট করছে সেটা ভালো করে পরিস্ফুট হয়, সেটা হচ্ছে অ্যানাক্সিমেন্সের দর্শনে। তুমি আরো একটু ভালো করে লক্ষ্য করবে আর একটু বিস্তারিত করতে গিয়ে। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। অ্যানাক্সিমেন্ডার বা থেলসের থেকে অ্যানাক্সিমেন্সের দর্শনটাকে পরবর্তী দার্শনিক মহল সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে, মানে তার মতবাদটাকে আরো বেশি যুক্তিসঙ্গত বলেছে। আমাদের এখানে যুক্তি মানে কে বেশি বিশ্লেষণ করেছে, ঠিক আছে, হ্যাঁ। যথাযথ এদের প্রত্যেকে পাবে, দেখবে ইভেন মানে সার্কের কথা বলবেন যে এখান থেকে এইভাবে কিভাবে মৎস্য থেকে মানে মানুষ পর্যন্ত বিবর্তন আসছে, সেই ব্যাখ্যাটা পূর্ণভাবে তারা দেবেন। এবারে এই বিবর্তনটা, এই ব্যাখ্যাটা আরো যথাযথ পাবো আমরা এমপিডোক্লিসের দর্শনে। আমরা পরবর্তীকালে যখন এমপিডোক্লিস পড়বো আমরা অবশ্যই বলবো, যদিও এমপিডোক্লিসটা আমাদের সিলেবাসের মধ্যে খুব বেশি আসে না, কিন্তু এমপিডোক্লিসের দর্শন যখন পড়বো সেখানে আমরা বিবর্তনটা পূর্ণভাবে ভালো করে মানে বুঝতে পারবো। এরপরে দেখো আমরা অ্যানাক্সিমেন্সের যে বক্তব্য বিষয়গুলো, অ্যানাক্সিমেন্সের বক্তব্যের মধ্যে কি কি পড়ে? প্রথম, অ্যানাক্সিমেন্স বায়ুকে জগতের মূল উপাদান। অ্যানাক্সিমেন্স পৃথিবীর আকৃতি বিষয়ে বলছে পৃথিবী একটা হচ্ছে পাতার মতো, পৃথিবী পাতার মতো, জাস্ট শূন্য ভাসমান। এই শূন্য ভাসমান এই কথাটার মধ্যে একটা বিশেষ গুরুত্ব আছে, এদের থেকে আলাদা। নেক্সট, আমরা এই তিনটাকে একটু যদি কম্পেয়ার করি, জল ডিস্কের মতো জলে ভাসমান, সীমাহীন জড় সিলিন্ড্রিক্যাল, চূড়ায় আছে মানুষ, অ্যানাক্সিমেন্ডারে গেল। অ্যানাক্সিমেন্স বায়ু মূল উপাদান, পাতার মতো ভাসমান, শূন্যে ভাসমান। এই অ্যানাক্সিমেন্স তিনি কেন বায়ুকে জগতের মূল উপাদান বলছেন? বায়ুকে তিনি জীবন দেবতা বলে অভিহিত করেন। তাই এই বিষয়েও আমরা ওই অনুমানটা, যেটা মেটাফিজিক্স বা অ্যারিস্টটলের গ্রন্থ থেকে যে ধরনের অনুমানটা, সেই অনুমানটা আমরা এখানেও উপস্থাপিত হচ্ছে কেন? যে বায়ু প্রথম, যে বায়ু জগতের সর্বত্র পরিব্যাপ্ত, বায়ু জগতের সর্বত্র পরিব্যাপ্ত, জগতের সমস্ত জায়গাতে বায়ু রয়েছে। বায়ু ছাড়া জীব এক মুহূর্ত বাঁচতে পারে না। এই সমস্ত কারণেই বায়ুকে তিনি জগতের মূল উপাদান বলে পরিগণিত করবেন।
এবার বায়ু থেকে তিনি জগতের ব্যাখ্যা দেবেন কিভাবে, বায়ু থেকে জগতের উৎপত্তির ব্যাখ্যা দেবেন কিভাবে, যেটা থেলসও পারেনি, যেটা অ্যানাক্সিমেন্ডারও পারেনি। অ্যানাক্সিমেন্ডার ওই জড় থেকে, সীমাহীন জড় থেকে জগতের উৎপত্তিটা ঘটছে কিভাবে ব্যাখ্যা দিতে পারেননি। থেলসও জল থেকে কিভাবে জগতের উৎপত্তি ঘটছে সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেননি। কিন্তু কিন্তু এই কাজটা অ্যানাক্সিমেন্স খুব ভালোভাবে পেরেছেন। তিনি ধরে নিচ্ছেন প্রথমে যে বায়ু খুব গতিশীল, দ্রুত গতিশীল। বায়ুর দুটো প্রক্রিয়া, দুরকম প্রক্রিয়ায় বায়ু জগৎ গঠনের কাজটা সম্পন্ন করেছে। একটা প্রক্রিয়ায় তোমরা পড়েছো দেখবে কনডেনসেশন এন্ড রেয়ারফেকশন, ঘনীভবন এবং অনুভবন বা তনুভবন যাই বলি। ঘনীভবন, এই কনডেনসেশন, এই প্রক্রিয়ায় বায়ু ঘনীভূত হবে, আর রেয়ারফেকশনে বায়ু উষ্ণতার দিকে যাবে, বায়ু গতিশীল হয়ে উষ্ণ রূপ ধারণ করবে। তাহলে একটা শীতলতার ব্যাখ্যা দিতে পারছে, একটা দিক উষ্ণতার ব্যাখ্যা দিতে পারছে। তাহলে একই বায়ু থেকে, যেটা প্রশ্নটা তুলেছিল অ্যানাক্সিমেন্ডার, যে কিভাবে আমি একটা মূল উপাদান থেকে উষ্ণতা আর শীতলতা দুটো ঊর্ধ্বধর্মীর ব্যাখ্যা দিতে পারবো, এই কাজটা অ্যানাক্সিমেন্স যেন তার দর্শনে সম্পূর্ণরূপে পরিপুষ্ট করেছেন। অ্যানাক্সিমেন্স বায়ু থেকে জগতের মূল উপাদান বললে, বায়ু থেকে জগতের সবকিছুর উৎপত্তি বলে তিনি বললেন বায়ু প্রথমে ঘনীভূত হবে। এইদিকে জল, যদি আমরা এই দিকটা ধরি, বায়ু প্রথমে ঘনীভূত হয়ে একদম আকাশে গিয়ে মেঘ সৃষ্টি করলো, মেঘ থেকে বৃষ্টি, আবার মেঘের মধ্যেই বায়ু যখন ঘনীভূত হয় তখন বরফেও পরিণত হয়। ইভেন বাইরে এসে যখন বায়ু ঘনীভূত হবে, মানে জল ঘনীভূত হবে, তখনও সেটা বরফে পরিণত হবে। তারপর সেই বরফ থেকে মাটি, মাটি থেকে পাথর, এইভাবে একটা দিকের তিনি ব্যাখ্যা দিলেন ঘনীভবনের ব্যাখ্যা। মানে বায়ুটা যতক্ষণ ঘনভূত হচ্ছে, মানে ঘনীভূত হচ্ছে, বায়ুটা যখন সংকুচিত হচ্ছে, তখন বায়ুর একটা পৃথক রূপ ধারণ করছে। আবার বায়ু ঊর্ধ্বে গতিশীল, বায়ু পৃথিবীর সমগ্র পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত। বায়ু যখন গতিশীল, এই গতিশীলতার সাথে জড়িত রয়েছে উষ্ণতা। বায়ু উষ্ণ হয়ে উষ্ণতার দিকটাকে, মানে এই উষ্ণতার, মানে বায়ু থেকেই, এই যে তুমি আমরা মহাকাশে নক্ষত্র গ্রহ, মানে নক্ষত্রগুলোকে দেখতে পারি, উজ্জ্বল নক্ষত্রগুলো, সেইগুলো এই বায়ু থেকে, বায়ুর গতিশীলতার ফলে, বায়ুর উষ্ণতার ফলে এগুলোর সৃষ্টি। ফলে বায়ু একদিক থেকে উষ্ণতাকে সৃষ্টি করছে, মানে আগুনের সৃষ্টি করছে, আবার একদিকে ঘনীভূত হয়ে সেটা জল বা এই জাতীয় পদার্থগুলোকে সৃষ্টি করছে। এই দুটো দিক থেকে বায়ু জগতের মূল উপাদান রূপে পরিগণিত হওয়ার যোগ্য। দ্বিতীয় আর কি, বায়ু ঊর্ধ্বে, মানে সমগ্র পৃথিবীর জুড়ে রয়েছে বায়ু, এটা একটা ধারণা তার মধ্যে ছিল। কিন্তু তার যেটা মানে তার ধারণার মধ্যে একটা ভুল দিক ছিল, সেটা হচ্ছে বায়ুটা হচ্ছে, পৃথিবী হচ্ছে পাতার মতো। এই যে পৃথিবী পাতার মতো, এই ধারণাটা তার একটা ভুল ধারণা ছিল। পৃথিবী গোলাকার, এই ধারণাটা তার মধ্যে ছিল না। কিন্তু এখানে তার একটা ভালো ধারণা ছিল যে পৃথিবীটা হচ্ছে শূন্যে ভাসমান, পৃথিবীটা হচ্ছে শূন্যে ভাসমান। হ্যাঁ, আমরাও জানি পৃথিবীটা হচ্ছে শূন্যে ভাসমান। বর্তমান কালে, আজকের দিনে আমরা এটা ভালো করে বুঝতে পারি বিজ্ঞানের দৌলতে, পৃথিবী শূন্যে ভাসমান। এই বিষয়গুলো কার সাথে সম্পর্কিত? অ্যানাক্সিমেন্সের। তাহলে অ্যানাক্সিমেন্সের ব্যাখ্যাটা আমরা দেখতে পাবো যে ওদের থেকে বেশি পরিপুষ্ট এবং যথাযথ, তবুও কমপ্লিট নয়। নেক্সট কি, অ্যানাক্সিমেন্সের বক্তব্য, যখন ওই জল, এই জল থেকে মৎস্য প্রকৃতির জীব থেকে, ইনিও ব্যাখ্যা দেবেন যে মৎস্য প্রকৃতির জীব থেকে একের পর এক বড় হতে হতে সেই জীব থেকে আজকে আমরা মানুষে রূপান্তরিত হয়েছি। হ্যাঁ, এই ব্যাখ্যাটা হয়তো মানে বিবর্তনের একটা গোড়া, কিন্তু ব্যাখ্যাটা ভুল। কারণ যে মানুষের গুণাবলীর সাথে জলজ প্রাণীর গুণাবলীর, মানে যদি বলি দৈহিক গুণাবলীর কোনো মিল নেই। সুতরাং ওখানে জলে হয়তো প্রথম উত্থান, জলের জীব আলাদা, ডাঙার জীব আলাদা। তাই আমরা ধরে নিতে পারি যে কিছু জীবকে একই প্রকৃতির, যেমন আমরা সেই যেটাকে বলে, অনেকে বলে দেখি যে
দরিয়ায় ঘোড়াগুলোর সাথে তুলনা করা হয়, হাতি টাতি এদেরকে। আবার এইগুলো মানুষের ক্ষেত্রে যেমন আমরা ব্যাখ্যা পেয়েছি যে মানুষের সৃষ্টি বা যাই বলি সেটা কিন্তু জলের সাথে নয়, কিন্তু ওদের ধারণা ছিল সবকিছু সৃষ্টিটাই হচ্ছে এই জলের থেকে। হ্যালো, আর বায়ুকে তিনি জীবন দেবতা বলেও পরিগণিত করতেন। হ্যালো, এখান থেকে আর কিছু জানার আছে? না স্যার। বলো যদি কিছু জানার আছে বা কোনো যদি প্রশ্ন থেকে থাকে। স্যার আমার একটা খুব প্রশ্ন আছে। বলো। বলছি স্যার, এখানে একটা প্রশ্ন পেয়েছি যে হু ডিসকভার্ড হাউ টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ শিপ অ্যাট সি উইথ দ্য হেল্প অফ অবজারভেশন টেকেন অ্যাট 2 পয়েন্টস। কিন্তু হ্যাঁ, এখানে বইতে একটা পেলাম, ওখানে লেখা আছে অ্যাকর্ডিং টু রাসেল থেলস ফার্স্ট ডিসকভার আ ওয়ে টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ শিপ। তো স্যার এটা মানে কনফিউশন হয়ে যাচ্ছে যে বুঝতে পারছি না ঠিক থেলস হবে না। হ্যাঁ আমি গুগল করেছি স্যার। হেলস হচ্ছে হেলিস নদীর গতিপথ করেছিল, হেলিস নদীর হেলসই হবে এটা। বলো। হ্যালো, হ্যাঁ স্যার। থেলস একজন ইঞ্জিনিয়ারও ছিল। হ্যাঁ থেলস, এই উত্তরটা থেলসই হবে তো। থেলস একজন তো ইঞ্জিনিয়ারও ছিল শুনেছিলাম, মানে শুনেছিলাম বলতে পড়েছিলাম কোন একটা বইতে, সে হেলিস নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছিল, তারপর কি সৈনিকদের নাকি কি বেশ রক্ষা করতে, এরকম জায়গায় পড়েছিলাম। এরকম অনেকদিন আগে পড়েছি, এখন পারফেক্ট ঠিক মনে পড়ছে না, তবে কোশ্চেনটার উত্তর হেলস হওয়া উচিত। হ্যাঁ স্যার, থেলসই আনসার হচ্ছে, তাই আমি মানে কনফিউশন হয়ে গেছে যে অ্যানাক্সিমিন্ড মানে মিন্ডার হবে না থেলস হবে, মানে আপনার মানে বললেন শুনে। আচ্ছা এবারে দেখো, এই যে ব্যাখ্যাটা মানে জগতের বলবো না আমরা, যে থেলসের মধ্যে অনেকগুলো গুণাবলী ছিল, গুণাবলীগুলোর মধ্যে অবশ্যই পড়ে এগুলো একটা দিক। কি কি আমরা ওই যে বলছো তুমি ইঞ্জিনিয়ার, হ্যাঁ সেলসের মধ্যে ইঞ্জিনিয়ার বলবো না, সেলসের মধ্যে কিছু প্রযুক্তি মানসিকতা অবশ্যই ছিল এবং তার মধ্যে ব্যবসায়িক মানসিকতা ছিল। সেলসের মধ্যে এই কয়েকটা দিক ছিল। আরো একটা দিক ছিল সেলসের নতুন তত্ত্ব করে গুরু হওয়ার মনোভাব, যেটা আমরা পিথাগোরীয় সম্প্রদায়ের মধ্যে পাবো, পিথাগোরাসের মধ্যে পাবো, সেই দিকটাও ছিল। কিন্তু এই জ্যোতির্বিজ্ঞানিক বিষয়ক সব থেকে বড় দিকগুলো যেগুলো বেশি নিষ্কাশন করেছে সেগুলো কিন্তু অ্যানাক্সিমেন্ডারের দর্শন। ওকে স্যার। আর বলো, এদের সম্পর্কে যেগুলো আমরা জানতে পারবো সব থেকে বেশি ভাবে সেগুলো হচ্ছে তাদের কাজের বই, রাসেলেরটা পরবর্তীকালে, তার আগে অপলেস্টন, জেলার, বার্নেট। স্যার আমাদের স্টুডেন্টের মানে মধ্যবিত্ত ঘরের স্টুডেন্টের মতো কোপল স্টার কেনার মতো সামর্থ্য মানে কি বলবো নেই, কারণ কোপল স্টার খুব দাম স্যার। দরকার নেই, দরকার নেই। মূল জায়গাগুলো তুমি কোনোভাবে মূল মানে এমন তো নয় যে ওর অনেকগুলো খন্ড আছে বলে অতটা বেশি। মূল জায়গাগুলো তুমি জেরক্স করলে বা তোমাদের ইয়েতে একটা বই পাবে ওয়াই মেসি। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ ওয়াই মেসি আছে। হ্যাঁ ওয়াই মেসি আছে তো, ক্রিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, এটা তো তুমি জায়গাগুলো পেতে পারবে। হ্যাঁ যেহেতু ওখানেও তিনি কতগুলো জায়গা উল্লেখ করবেন ওয়াই মেসির বইতে, যেমন অ্যানাক্সিমেন্ডার যখন বলবেন যে এই যে ম্যাটারটাকে অ্যাকচুয়ালি বাউন্ডলেস ম্যাটারটাকে তিনি অ্যাকচুয়ালি গডের সাথে তুলনা করবেন। আর এই জায়গাটা যেটা আমরা বললাম যে সেলসের ক্ষেত্রে যেগুলো রয়েছে, সেলসের বক্তব্যগুলো যে উনিও ওই কি বলে পিরামিডের ছায়া দেখে নির্ণয় করতে পারতেন। সেলসের বক্তব্য তুমি ওখানেও পড়তে গিয়ে পাবে যে সেলস
পিরামিডের ছায়া দেখে পিরামিডে নির্ণয় করতে পারতেন। তোমার ওই কথাটাও ঠিক আছে যে উনিও মাস্তুল দেখে নির্ণয় করতে পারতেন, কিন্তু এগুলো সব থেকে বেশি পরিপুষ্ট ভাবে পেয়ে যাব সেটা হচ্ছে আমরা একজন জ্যোতির্বিজ্ঞানী হিসাবে এবং অ্যানাক্সিমেন্ডারের দর্শনে। আচ্ছা ঠিক থেলসের আছে দর্শনেও তুমি হুম। এই জায়গাটা পাবে, দেখবে তুমি থেলসের উল্লেখ, থেলসের দর্শন করতে গেলে তুমি যেখানে যে কোনো বইতেও পাবে যে উনি শ্যাডো দেখে নির্ণয় করতে পারতেন। একটা আমি তোমাকে দেখবে হয়তো তোমাদেরকে স্যার একটা লেখাও পাঠাবেন, ওর মধ্যে আমি ইন্ডিকেটও করব। তোমাদের স্যার কি কোনো লেখা পাঠিয়েছেন? না স্যার, এখনো পাঠাননি কোথায়। আচ্ছা, যে উনি যে লেখাটা পাঠাবেন ওটার মধ্যে দেখবে আমি একটু ইন্ডিকেটও করে দিচ্ছি থেলসের যে মানে বক্তব্যগুলো, হ্যাঁ জাহাজে বা মাস্তুল হোক বা তোমার ছায়া দেখে নির্ণয় করা হোক, এগুলো উল্লেখ করা আছে, তুমি ওর মধ্যে ওটা পাবে। কিন্তু আমি বলবো এগুলো সব থেকে বেশি ভাবে পরিপুষ্ট ভাবে দেওয়া আছে সেটা হচ্ছে অ্যানাক্সিমেন্ডারের দর্শনে। আর এই সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানের দিকগুলো সব থেকে বেশি ব্যাখ্যা, অ্যানাক্সিমেন্ডারের বিবর্তন সম্পর্কে বেশি ব্যাখ্যা আছে সেটা হচ্ছে অ্যানাক্সিমেন্স। আর শুরুটা বললাম থেলসের দর্শনের যে দিকগুলো থেলসকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে, থেলসকে একটু প্রথম দিকটাই থেলসকে বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে। তার মধ্যে সমস্ত দিকগুলো কেন বড় করে দেখানো হয়েছে, তিনি অলৌকিকতা যেহেতু পরিহার করেছিলেন, শুরুটা করেছিলেন, এই শুরু সাহস করাটার জন্য তাকে সব থেকে বেশি গ্রহণ করা হয়েছে। তার পূর্বে এটা ধারণা ছিল, দেখবে ওদের সমুদ্রের দেবতা হচ্ছে পোসাইডন সম্ভবত, বলে পোসাইডন যখন কোনোভাবে ক্ষিপ্ত হয়, পোসাইডন যখন রেগে যায় তখন হয় ভূমিকম্প। মানে এই যে ব্যাখ্যাগুলো, এই ধরনের ব্যাখ্যাগুলো থেকে তারা অনেকটা বেশি বেরিয়ে আসতে পেরেছিলেন। এই ব্যাখ্যাগুলো থেকে অনেকটা বেশি তারা বেরিয়ে এসে অনেকটা দার্শনিক সুলভ এবং বৈজ্ঞানিক ভিত্তির উপরে মানে বিজ্ঞানসম্মত ভিত্তি নিয়ে এরা এই ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছিলেন। হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। আর এখান থেকে কিছু প্রশ্ন আছে, আমি কি তোমাদের কিছু একটা কথা বলবো? হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই। তাহলে আমাকে একটু সময় দাও, আমি একটু কোনো একটা বই একটা বের করি। তোমাদের কাছে নেটের কোনো বই আছে? হ্যাঁ স্যার, আমাদেরকে স্যার প্রথম দিন ক্লাসে বলেছিলেন ফিলোসফির জন্য আরিহান্টের বইটা ভীষণ ভালো। এছাড়া টেক্সট বুক বলতে উনি বলেছিলেন ওয়াইমেসি, মানে এগুলো ওয়েস্টার্নের জন্য বলেছিলেন। ওয়াইমেসি অবশ্যই ওগুলো মানে নেবে, একটা ওয়েস্টার্নের নেবে ওয়াইমেসি। ওয়াইমেসির বইতে পাবে কিন্তু যে থেলস কি বলে ওই শিপের দূরত্ব নির্ণয় করতে পারতেন, এটা থেলস উল্লেখ করা আছে। হ্যাঁ পেয়েছি, ওখানে পেয়েছি। ওখানে দেখবে থেলস শিপের দূরত্ব নির্ণয় করতে পারতেন, বা তোমার ওই যে শ্যাডো দেখে তোমার পিরামিডের আকার নির্ণয় করতে পারতেন, পিরামিডের আকৃতি নির্ণয় করতে পারতেন। এগুলো সব থেলসের, অবশ্যই ওগুলো সব থেলসের আছে। এবং তোমাকে যেটা মানে তোমাদেরকে যেটা স্যার পাঠাবেন, যেটাতে আমি লিখে দিয়েছিলাম, ওর মধ্যেও থেলসের কথাই দেওয়া আছে। এক মিনিট ধরো, আমি কয়েকটা প্রশ্নের জায়গা বের করি। এগুলো নিয়ে এখন অনেকদিন প্রশ্নের মিনিট, প্রশ্নের জায়গা কিছু একটা বের করি। দর্শনটা পড়ছি, একটা প্রশ্ন আলোচনা করে দিলে তোমরা বুঝতে পারবে যে
আচ্ছা দেখো, এই কয়েকটা জায়গা আমি বলছি, কয়েকটা প্রশ্নের কথা, এবং এগুলোকে তুমি চাইলে তোমার নোট করতে পারো, চাইলে তুমি নোট করতে পারো। যেমন খুব সাধারণ যদি প্রশ্ন হয় তাহলে থেলস কোনটাকে নির্ধারণ করছে, মানে থেলসের বক্তব্যের সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ, মানে পৃথিবীটা থেলসের মধ্যে ঠিক কি ধরনের, যেটা বোল ফ্লোটিং অন দ্য ওয়াটার, ডিস্ক ফ্লোটিং অন দ্য ওয়াটার, প্লেট অফ এনি মেটাল, নান অফ দ্য অ্যাবাভ। প্রথম একটা এর নাম্বারটা হলো না প্রথম বোল নয়, ডিস্ক। সে ফ্লোটিং প্রথম একটা। হ্যাঁ দ্বিতীয়টা তো ওটা ডিস্ক কথাটা মাথায় রাখবে, ডিস্ক ফ্লোটিং অন দ্য ওয়াটার, ঠিক আছে। নেক্সট বলো থেলস স্পেকুলেশন রিগার্ডিং ওয়ার্ল্ড ভিউ ওয়াজ, মানে থেলস এই যে জগৎ সম্পর্কে তার ভিউটাকে আমরা কিভাবে পরিগণিত করতে পারি, ন্যাচারালিস্টিক, সায়েন্টিফিক, জিওসেন্ট্রিক, ন্যাচারালিস্টিক, সবাই এরা সবাই প্রকৃতিবাদী দর্শন। Who said that all things are full of gods? All things, এই কথাটা মাথায় রাখবো, all things are full of God. God. Yes. পারলে এগুলো একটু করে নোট করবে, আমি জানি না ওটার মধ্যে আমি ভুলে গেছি। স্যার আগের লাস্ট কোশ্চেনটা কি বললেন? আমি বললাম who said that all things are full of gods? All things are full of gods. All things are full of gods. Thales. এটা বলবে according to Anaximander the earth is spherical, cylindrical, a disc, solid state of water. সিলিন্ড্রিক্যাল। Cylindrical. Anaximander এর মধ্যে the fundamental stuff is, জগতের ফান্ডামেন্টাল স্টাফটা কি, কোনটা? ওই বাউন্ডলেস কি একটা বলেছিলেন না? বাউন্ডেড মাস, বাউন্ডলেস অ্যাপিয়ারেন্স। বাউন্ডলেস ম্যাটার বা বাউন্ডলেস মাস যেটাই বলি, ঠিক আছে, বাউন্ডলেস ম্যাটার বা বাউন্ডলেস মাস, এই কথাটা তুমি ভালোভাবে একটু নোট করতে বলো। স্যার এটা তো আমি লিমিটলেস, ইনফাইনাইটও বলতে পারি। একদম চারটা কথাই ব্যবহার করতে পারো, চারটা কথা ব্যবহার করতে পারলে ব্যবহার করতে হবে, ঠিক আছে। ইটারনাল, ফর্মলেস, ইনফিনাইট, লিমিটলেস, পার্টলেস, এগুলো সব বাউন্ডলেস, এগুলো সব তুমি চাইলে লিখে রাখতে পারো। স্যার বলো এটা ওই অসীম, অ্যানাক্সিমেন্ডার, হ্যাঁ ইটারনাল, কারণ এটা শেষ হবে না। বলো অ্যানাক্সিমেন্ডার এটা আর কি বলে শব্দ ইউজ করেছেন, আর কি? আর কি বললাম যে এগুলো ইটারনাল, ইনফিনাইট, তার সব কথাগুলো আছে, ফর্মলেস, বাউন্ডলেস। আর কি সমার্থক শব্দ কি এগুলো? আর কি না না, এগুলো সবগুলো সমার্থক শব্দ নয়। ইটারনাল মানে শাশ্বত, নিত্য, যার উৎপত্তি বিনাশ নেই। আচ্ছা ইনফিনাইট মানে অসীম, এই অসীমটার সাথে বাউন্ডলেসের মানে সমার্থকতা আছে। আচ্ছা এই যে ফর্মলেস, এটার সাথে বাউন্ডলেসের সমার্থকতা নেই, এটা আকারহীন নেই। নেক্সট বলো অ্যাকর্ডিং টু অ্যানাক্সিমেন্ডার গড ইজ, গডকে তিনি কোন ধরনের বিষয় বলছেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গড ইজ, লিখে রাখো, গড ইজ বাউন্ডলেস ম্যাটার, গড হচ্ছে বাউন্ডলেস ম্যাটার। তোমরা যদি ওয়াইমেসির বইতে পড়ে থাকো, আমি ওটাতে লিখেছিলাম কিনা আমার মনে নেই, যাই হোক এটা লিখে রাখো, গড হচ্ছে বাউন্ডলেস ম্যাটার অ্যানাক্সিমেন্ডারের মতে। নেক্সট একটা আর দুটো জায়গা আমি বলবো।
সমস্ত জিনিস এলিমেন্টস গুলো বা সমস্ত প্রোডাক্ট গুলো কি থেকে মানে এয়ার থেকে সৃষ্টি হয়, এই কথাটা কে বলছেন? অ্যানাক্সিমিনাস। অ্যানাক্সিমেন্স। যখন এয়ারটা রেয়ারফেকশনের দ্বারা অ্যাজিউম হয়, তখন এয়ারটা কিসের আকার গঠন করে? ওয়াটার না আর্থ না স্টোন না ফায়ার? রেয়ারফেকশনের দ্বারা ফায়ার। ভালো করে মাথায় রাখবে, রেয়ারফেকশনের দ্বারা বললেন এই fire। প্রশ্নটা আরেকবার বলুন। আমি বললাম বাই রেয়ারফেকশন, air assumes the form of assumes the air মানে কোনো ব্যক্তি নয়, এয়ার বায়ু হ্যাঁ সেটা বুঝেছি। assumes the form of fire। ঠিক আছে, assume the form of প্রশ্নটা কি ছিল? of fire, আগুনের রূপ ধারণ করে। রেয়ারফেকশনের দ্বারা আগুনের আকার ধারণ করে। আর কনডেনসেশনের দ্বারা ওই দিকটা, কনডেনসেশনের দ্বারা ক্লাউড, তারপরে ওয়াটার, ওয়াটারের পরে আর্থ, স্টোন, আমি আইসটা ওর সাথে জুড়তে পারি আলাদা দিক থেকে। তারপরে Anaximenes এর মতে the world is, according to Anaximenes the world is, ঠিক আছে, Flat। তুমি আমি জাস্ট তিনটে অপশন বলবো, তুমি তিনটের মধ্যে কোনটা বটে বলবে। world is sound and color, rough and smooth, vapors, liquid and solid, now all the above। স্যার আরেকবার বলবেন কোশ্চেনটা? অ্যানাক্সিমেন্স ওয়ার্ল্ডকে কি রূপে পরিগণিত করছেন? জগৎকে। জগৎকে ভ্যাপার্স মানে বাষ্পীয়, লিকুইড, সলিড কোন দিকটা? জগতের ক্ষেত্রে সাউন্ড, কালার,